একটা বদ্ধ নিশ্ছিদ্র আধা অন্ধকারে ডুবে থাকা ঘরে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মধু। চারপাশ জুড়ে পিনপিনে অস্বস্তিকর নীরবতা। ঘড়ির কাঁটা এখন কয়টা বাজতে চলেছে সেটা আন্দাজের বাইরে। মধু আস্তে ধীরে চোখ মেলে তাকালো। মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখের দৃষ্টিও হালকা ঝাপসা। মধু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে উঠে বসার চেষ্টা করে। মুহূর্তের মাঝেই ও টের পায় হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। চোখের পলকে ওর বুকের ভেতরটা শূন্য হয়ে আসে অজানা আশঙ্কায়। ও তড়িঘড়ি করে চারপাশ ভালো করে তাকায়। ম্লান আলোয়ও রুমটা সবকিছু অস্বাভাবিকভাবে স্পষ্ট। রুমের এক কোণে সাদা মখমলি কাভারে মোড়ানো মাঝারি সাইজের একটা বেড। বেডের চাদর টানটান করে পাতা, আর বালিশগুলো পরিপাটি করে সাজানো। বেডের পাশে রাখা একটা ছোট্ট বেডসাইড টেবিল, তাতে রয়েছে পানি ভর্তি ঝকঝকে ক্রিস্টালের একটা জগ ও গ্লাস। টেবিলের অন্য পাশে সতেজ রজনীগন্ধার স্টিক ভর্তি একটা কাচের ফুলদানি। ফুলের মোহনীয় সুবাসে পুরো রুম মাতোয়ারায় ডুবে আছে। দেওয়ালের এক পাশ পুরোটা জুড়ে সাজানো চকচকে ফিনিশের অ্যাটাচড আলমিরা। অন্য পাশে ওয়াশরুমের দরজা বন্ধ। ব্যালকনির গ্লাস ডোরের কাছে রাখা দুটো দামি ইটালিয়ান সোফা ও তার সামনে ছোট্ট স্বচ্ছ কাচের টেবিল। রুমটা ছোট হলেও বেশ নান্দনিকভাবে সাজানো। এটা কোন জায়গা মধু বুঝতে পারছে না। কে বা কারা আর কেন ওকে এখানে এনেছে তাও কোনো স্পষ্ট ধারণা ওর নেই। মনের মধ্যে ঝাপসা স্মৃতির টুকরোগুলো একে একে মস্তিষ্কের মধ্যে ভেসে উঠল। ওর যতদূর মনে পড়ে, অফিস শেষে বাড়ি ফেরার সময় রিক্সা থেকে নেমে বাড়ির সামনের গলিতে পা দিতেই আচমকা কেউ মুখের ওপরে কিছু একটা স্প্রে করেছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশ ঝাপসা, শেষে অন্ধকার, আর তারপর ওর কিছু মনেই নেই। ওর ভাবনার মাঝেই করিডোরের দিক থেকে ভেসে এলো একজোড়া বুটের ঠক ঠক শব্দ। শব্দটা ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে। মধু কোনো রকমে উঠে বসে পাশের দেওয়ালের সাথে সিটিয়ে গেল। দড়ির টান সহ্য করেও দরজার দিকে তাকিয়ে রইল অধীর আগ্রহে। বুকের ভেতরকার ঢিপ ঢিপ শব্দটা সময়ের ব্যবধানে আরো জোরালো হলো। ওর অচেতন মন বলছে নিশ্চয় ওর সাথে খারাপ কিছু একটা হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দরজাটা খুলে গেল। এর পরের মুহূর্তেই পুরো রুম আলোকিত হয়ে উঠল। আচমকা আলোর তীব্রতায় মুখ চোখ বন্ধ করে ফেলল। চোখের পাতার আড়ালেও আলোটা কাটার মতো বিঁধে আছে। ধীরে ধীরে আলোটা সয়ে এলো মধুর। আবারও চোখ মেলে তাকালো। পরেক্ষণেই ওর দৃষ্টি আটকে গেল একজোড়া কৃষ্ণ গহ্বরের মতো গভীর কালো চোখে। কালো পোশাকে আবৃত একজন লোক ওর সামনে এসে হাঁটু মুড়ে বসে আছে। মাথায় ক্যাপ ও মুখে মাস্ক আটকানোর জন্য চোখ দুটো ছাড়া আর কিছুই স্পষ্ট নয়। চোখের দৃষ্টি শান্ত হলেও এতটাই গভীর যে অনায়াসে কেউ নির্দ্বিধায় তলিয়ে যাবে গভীর অতলে। লোকটা ধীরে হাত বাড়িয়ে আলতো করে মধুর গাল স্পর্শ করলো। অযাচিত স্পর্শে মুহূর্তেই মধু ছিটকে সরে গেল। দড়ির টান উপেক্ষা করে দেওয়ালের দিকে আরো সিটে গেল সে। বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। লোকটা এক ফোঁটা শব্দ না করে বসে থাকলো। অতঃপর খুব ধীরে মাথাটা সামান্য কাত করলো। ভীষণ বিষণ্ণ এক হাসি আর চোখের কোণে ঝিলিক দিয়ে উঠল। মস্তিষ্কে মাঝকে থাকা কারণে সেই হাসিটা শুধু চোখেই সীমাবদ্ধ রইল। মধুকম্পিত কণ্ঠে শুধালো, আপনি কে? আমাকে এখানে কেন এনেছেন? আমাকে বাড়িতে যেতে দিন প্লিজ। আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে। লোকটা সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না। কয়েক সেকেন্ড নিঃশব্দে মধুর দিকে তাকিয়ে থাকে। শুধালো, অবশ্যই যাবে। তার পূর্বে যে কাজের জন্য তোমাকে আনা হয়েছে সেটা শেষ করতে হবে। কি কাজ? লোকটা কথা বাড়ালো না। ওর সামনের দিকে হাত বাড়াতেই কক্ষে কয়েক হাত দূরত্বে অবস্থানরত একজন গার্ড এগিয়ে এলো।
সে নিঃশব্দে লোকটার হাতে একটা ফাইল তুলে দিল। লোকটা ফাইলটা খুলে পাতাগুলোয় একবার চোখ বুলিয়ে নিয়ে সেটা মধুর দিকে বাড়িয়ে দিল। পেপারস গুলোতে সাইন করে দাও। মধু ভুরু কুঁচকে গেল মুহূর্তেই। ও ফাইলটার দিকে কোনা চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। ঝকঝকে কাগজগুলোর অফিসিয়ালি স্ট্যাম্প আর লেখায় ভর্তি। কিসের পেপার সেগুলো? ডিভোর্স। মানে? লোকটা এক মুহূর্ত থামলো, অতঃপর মধুর চোখে চোখ রেখে নির্লিপ্ত স্বরে শুধালো, তোমার আর জাওয়াদের ডিভোর্স পেপার। জাওয়াদ অলরেডি সাইন করে দিয়েছে। এখন মধু, শুধু তোমার সাইন করা দরকার। মুহূর্তেই মধুর মাথার ভেতরে যেন আকাশ ভেঙে পড়ল। ও বিস্ময়ে কথা বলার ভাষাটুকু অবধি হারিয়ে ফেলল। মনে হচ্ছে কানের মধ্যে কেউ ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছে। ও অস্পষ্ট স্বরে অবিশ্বাস্য কণ্ঠে কোনো রকমে শুধালো, না না, এটা হতে পারে না। জাওয়াদ এমনটা করতেই পারে না। আপনি মিথ্যা বলছেন। লোকটা ভাবলেশীনভাবে মধুর দিকে তাকিয়ে রইল। মেয়েটার এমন প্রতিক্রিয়ায় সে আশা করেনি। কিয়ৎক্ষণ পর ও শান্ত কণ্ঠে বলল, তাহলে নিজেই দেখে নাও। মুহূর্তের মধ্যে মধু ফাইলটা প্রায় ছিনিয়ে নিল। ও কম্পিত হস্তে এলোমেলোভাবে একের পর এক ফাইলের পৃষ্ঠা উল্টাতে থাকলো। চোখের সামনে ফাইলের শব্দগুলো ঝাপসা হয়ে এলো, অথচ প্রতিটা পৃষ্ঠায় স্পষ্ট জ্বলজ্বল করছে জাওয়াদের সাইন। মধুর হাত থেকে ফাইলটা ধপ করে নিচে পড়ে গেল। ওর মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। ঝাপসা চোখের দৃষ্টিতে শূন্যতা নেমে এলো। মধু কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। জাওয়াদ ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। সে তো বলেছিল কয়েক মাস পরে সব ঠিক করে দেবে। তাহলে এই সব কি? এই তো আজ দুপুর বেলা জাওয়াদের সাথে ফোনে কথা হলো, কিন্তু জাওয়াদের আচরণে তেমন কিছুই অস্বাভাবিক মনে হলো না। উল্টো লোকটা সংবেদনশীল কথা বলে মধুকে লজ্জায় ফেলে দিয়েছিল। মধু বোবার মতো তাকিয়ে রইল সামনের ধূসর দেওয়ালে। বুকের ওপর যেন পাহাড় ধসে পড়েছে। লোকটা নিঃশব্দে মধুর বিধ্বস্ত আদুরে মুখশ্রীর দিকে তাকিয়ে থেকে বলল, সাইন করো। মধু চোখ সরিয়ে লোকটার কালো গভীর চোখ দুটোর দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে দৃঢ় কণ্ঠে বলল, সাইন করবে না? আমি আগে জাওয়াদের মুখোমুখি হব। আমি সাইন করব না। আমি আগে জাওয়াদের মুখোমুখি হব আর ওর কাছ থেকে সবটা শুনবো, তারপর সিদ্ধান্ত নেব। মুহূর্তে লোকটার চোখ দুটো সংকুচিত হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে উঠল। নষ্ট করার মতো সময় ওর কাছে একদমই নেই। ও ঠোঁট টিপে কড়া গলায় শুধালো, তুমি সাইন করবে এক্ষুনি আর এই মুহূর্তে? না, আমি সাইন করব না। করবে? করব না? আপনি আমাকে জোর করতে পারেন না। আমি বলছি সাইন করো, আমাকে রাগিও না। বললাম না আমি সাইন করব না। এই বলে মধু মেঝে থেকে ফাইলটা তুলে নিল আর এক মুহূর্ত দেরি না করে সমস্ত শক্তি দিয়ে সেটাকে ছুঁড়ে মারল সামনের ধূসর দেওয়ালে। কাগজগুলো বাতাসে উড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল মার্বেলের মেঝেতে। মুহূর্তেই রুমের ভেতরকার আবহাওয়া পাল্টে গেল। লোকটার গভীর কালো চোখ দুটো লালচে হয়ে উঠল। রাগে কম্পিত হাত কাঁপতে কাঁপতে মধু চড় মারার উদ্দেশ্যে, কিন্তু হাতটা আধশূন্য থেমে গেল। কয়েক সেকেন্ড জমাট বাঁধা নীরবতা। মধু ভয়ার্ত চোখে তাকিয়ে আছে লোকটার দিকে। ওর পুরো শরীর শিরশির করছে। কিয়ৎক্ষণের মধ্যেই লোকটার মুখের অভিব্যক্তি পাল্টে গেল। একটা গভীর শ্বাস টেনে নিজেকে সামলে নিয়ে হাতটা আলতো করে নামিয়ে আনলো মধুর মাথায়। অতি যত্নে সে মধুর মাথায় হাত বোলাতে থাকলো। মধু দেওয়ালের সঙ্গে আরো সিটিয়ে গেল। পারে না, ও একেবারে দেওয়ালের ভেতরেই ঢুকে যায়। মধু এমন প্রতিক্রিয়াতেই যেন লোকটার ভেতরকার সংযম ভেঙে গেল। আটকে রাখা রাগটা শির দ্বারা বেয়ে গলগল করে মস্তিষ্কে উঠে গেল। চোখ দুটোয় গাঢ় অন্ধকার নেমে এলো। আচমকায়
এক হাত দিয়ে মধুর চোয়াল শক্ত করে চেপে ধরে মুখটা ওপরে তোলে, দাঁতে দাঁত চেপে হিস হিসি করে শুধালো, আমি ছুলে গায়ে ফোসকা পড়ে যায়, আর যাওয়ার ছুলে খুব ভালো লাগে, খুব এনজয় করো, তাই না? লোকটার বিকৃত মন্তব্যে মধুর মস্তিষ্ক ছলকে উঠল। চোয়ালের অসহ্য চাপে ওর চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে থাকলো। ও দুটো হাতে লোকটার কবজি ঠেলে সরানোর চেষ্টা করতে থাকলো। লোকটা ইস্পাতের ন্যায় কঠিন হাতের সাথে ও দুর্বল হাত দুটো পেরে উঠল না। ওর কণ্ঠনালী দিয়ে কেবলই অস্পষ্ট শব্দ বেরোয়। শেষমেশ সহ্য করতে না পেরে মধু ব্যথা আর অপমানে ফুঁপিয়ে কেঁদে ফেলল। মধুর কান্নাতে আচমকা সম্বিত ফিরে এলো লোকটার। ও দ্রুত মধুর চোয়াল ছেড়ে দিল। এক মুহূর্ত দেরি না করে মধুকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মাথায় হাত বুলাতে বুলাতে নরম কণ্ঠে শুধালো, সরি জান, সরি, আমি তোমাকে হার্ট করে ফেলেছি, এইবারের মতো মাফ করে দাও। কেন আমাকে রাগিয়ে দাও বলো তো? আর হার্ট করবো না তোমাকে, অনেক অনেক আদর করব তোমাকে। এদিকে মধুর শ্বাস অগোছালো। ওর যেন দম বন্ধ হয়ে আসছে। ছাড়া পাবার জন্য ও প্রাণপণ চেষ্টায় মগ্ন। কিন্তু লোকটার শরীরে যেন অসুরের শক্তি। শুধু মধুর হাত পা বাঁধা অবস্থাতেই নখ বসায় লোকটার কাঁধে, কামড়ে দেয় বুকের কাছটায়, ইচ্ছা মতো আঁচড়ে নাজেহাল করে ফেলল লোকটাকে। এদিকে লোকটা ওকে ছাড়ার পরিবর্তে শক্ত করে নিজের সাথে চেপে ধরে রেখে শুধালো, সাইনটা করে দাও জান, আমরা দুজনে খুব সুখী থাকবো, যাওয়াদের থেকে অনেক বেশি ভালোবাসবো আমি তোমাকে। মধুর কান্না ভেজা কণ্ঠে চিৎকার করে ওঠে, আমি মরে গেলেও সাইন করব না। মধু আর বুঝতে বাকি রইল না যে এই সবকিছুই পরিকল্পিত, সবকিছুই সাজানো চাল। ও নিজের ছটফটে ভাব এখনো অক্ষুণ্ণ রাখলো। ক্ষুধার্ত প্রতিরোধ লোকটা কিঞ্চিৎ কেঁপে উঠল, মধুকে ছাড়ল না। যতটা সম্ভব শক্ত করে মধুকে বুকের সাথে চেপে ধরে রাখলো। লোকটার শরীর থেকে ভেসে আসা অস্বস্তিকর সুগন্ধটা ওর বেশ পরিচিত ঠেকল। মনে হচ্ছে পুরনো স্মৃতির দরজায় কেউ নিঃশব্দে কড়া নাড়ছে। কিন্তু এই মুহূর্তে সেই স্মৃতি খোঁজাখুঁজি করার মতো মানসিকতার অবস্থা তার নেই। ওর সমস্ত সত্তায় জুড়ে এই মুহূর্তে কেবল একটাই প্রবল ইচ্ছে, বিদ্যুৎ গতিতে প্রবাহিত হচ্ছে। যে করেই হোক এই অযাচিত স্পর্শ থেকে ওকে মুক্তি পেতেই হবে। লোকটা যতই ওকে বুকের কাছে চেপে ধরছে, মধু ততই মরিয়া হয়ে ছটফট করছে। হাত পা বাঁধা হলেও শরীরের প্রতিটা পেশি দিয়ে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। বুকটা ধড়ফড় করছে তীব্র মাত্রায়। ওর এই বেপরোয়া ছটফটানিতে কোনো লাভ হচ্ছে না। উল্টো লোকটার হাতের বাঁধন আরো শক্ত হয়ে উঠছে। একসময় মধু সম্পূর্ণরূপে নিস্তেজ হয়ে গেল। ও বেশ বুঝতে পারছে এভাবে ও ছাড়া পাবে না। তার চেয়ে ভালো লোকটার সাথে তাল মেলানো। মধু এই পরিবর্তনটা লোকটার চোখ এড়ালো না। ক্ষণকালের মধ্যেই লোকটার হাতের বন্ধন শিথিল হয়ে এলো। সে ধীরে ধীরে মধুর মাথায় হাত বোলাতে থাকলো। এরপর খুব স্বাভাবিক ভঙ্গিতে মধুর মাথার অগ্রভাগে একটা গভীর চুমু খেলো। ঘৃণায় মধুর গা গুলিয়ে উঠল। বমি করে ভাসিয়ে দিতে ইচ্ছে করলো চারপাশ। দাঁতে দাঁত চেপে মধু সেই অনুভূতিটা সামলে নিয়ে একবারে নিশ্চল ভঙ্গিতে বসে রইল। রাগ দেখানোর সময় নয় এটা। ঠান্ডা মাথায় ওকে খেলতে হবে এখন। ওর সাথে এমন অপ্রীতিকর আচরণ করার জন্য লোকটার মুখদর্শন করার প্রবল আগ্রহ জন্ম নিল ওর মন মস্তিষ্ক জুড়ে। সেই অনুযায়ী লোকটার আচরণ অনুকরণ করলো মধু। যেই মুহূর্তে ও লোকটার কিয়ৎ অন্যমনস্কতা অনুভব করলো, সেই মুহূর্তেই ও অতি সন্তর্পণে লোকটার মুখের কাছে হাত নিয়ে গেল। লোকটা কিছু বুঝে ওঠার আগেই মধু মাস্কটা টেনে মুখ থেকে সরিয়ে ফেলল।
লোকটা বিভ্রান্ত হয়ে পড়ল, সঙ্গে সঙ্গে মধুকে ছেড়ে দিয়ে সামান্য পেছনের দিকে হেলে পড়ল। এদিকে মধু বিস্ফোরিত চোখে লোকটার দিকে তাকিয়ে থেকে হন্তদন্ত হয়ে ফ্যাকাশে গলায় ফিসফিস করে শুধালো, আপনি? ঘড়ির কাঁটা রাতের শেষ প্রান্তে এসে থমকেছে। জানালার ফাঁক গলে ভেতরের প্রথম আলো ঢোকার প্রস্তুতি নিচ্ছে। আকাশটা ধীরে ধীরে কালো থেকে ছাইরঙা রূপ ধারণ করেছে। ঝড়ো হিমেল হাওয়ায় থেমে থেমে জানালার ফিনফিনে পর্দা দুলছে। ড্রয়িং রুমের এক পাশের সোফায় গুটিসুটি হয়ে বসে আছে মায়া। অতিরিক্ত কান্নার ফলে চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। ফর্সা গোলগাল আদুরে মুখটা আপেলের মতো ফুলে আছে। লম্বা চুলগুলো এলোমেলোভাবে পিঠের উপরে ছড়িয়ে আছে। পুরো রাত পেরিয়ে গেল, অথচ মধু এখনো বাসায় ফিরল না। এই পর্যন্ত শত সহস্রবার কল করে ফেলেছে, কিন্তু ফোনটা সেই যে সন্ধ্যা থেকে বন্ধ। এখনো বন্ধই পাওয়া যাচ্ছে। যত কাজই থাকুক না কেন, মধু কখনো রাতের বেলায় বাইরে থাকে না। দেরি হলে ফোনটা করে জানিয়ে দিত অথবা এসএমএস করে দিত, কিন্তু আজ এর কিছুই নেই। আমার বোনটার আবার কিছু হলো না তো? প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে এই প্রশ্নটাই মায়ার মস্তিষ্কে আঘাত আনছে। ভয়টা দানা বাঁধছে বুকের গভীরে, বিষাক্ত একটা আশঙ্কার ন্যায়। পাশের রুমের নিজের নজর যেতেই চোখ দুটো আরো বেশি করে ভিজে উঠল ওর। মাম্মার জন্য কেঁদে কেটে অস্থির হয়ে পড়েছিল ছেলেটা। কত কষ্টে ছেলেটাকে কোনো মতে ঘুম পাড়িয়েছে মায়া। মায়া জানে না এখন ও কি করবে, কার কাছে যাবে, কাকে জানাবে। এই শহরে তারা বহু বছর ধরে আছে ঠিকই, কিন্তু পরিচিত বলতে তেমন কেউই নেই। মধুর বন্ধুদের ব্যাপারে মায়া কিছুই জানে না। আজ মনে হচ্ছে কেন যে আগে এইসব জানার চেষ্টা ও করেনি, কেন বোনকে একা একা সব সামলাতে দিয়েছে। মায়া এক হাতে মাথা চেপে ধরে সোফার পেছনের দিকে মাথা হেলিয়ে দিল। মাথার ভেতরটা অসহ্য যন্ত্রণায় আর চিন্তায় ফেটে যেতে চাইছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। চোখ থেকে অবিরাম পানি গড়িয়ে পড়ছে। অতিরিক্ত মাথা ব্যথা আর নির্ঘুম রাতের ভারে চোখ দুটো খোলা রাখতেও কষ্ট হচ্ছে। মায়া ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল, অথচ ঘুম আসলো না। মধুর যদি কিছু হয়ে যায় তাহলে ওরা কিভাবে থাকবে? এই ভাবনাটুকু মস্তিষ্কে কড়া নাড়তেই মায়ার দম বন্ধ হয়ে আসলো। ওর বন্ধ চোখের কোণ বেয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়তে থাকলো অবিরাম। কানাডায় টরন্টো শহর এখন শীতের গভীরতায় মোড়ানো। অভিজাত লাক্সারিস সি ব্লিস হোটেলের বেসমেন্টের লাউঞ্জে নিঃশব্দে দাঁড়িয়ে আছে রোশনাল। চারপাশে নরম হলুদ আলো জ্বলছে। কাঁচের দেওয়াল ভেদ করে বাহিরের চোখ ধাঁধানো দৃশ্য স্পষ্ট বিচ্ছে। আকাশ থেকে অবিরাম ঝরে পড়ছে শুভ্র সাদা তুষার। রাস্তাঘাট, গাছপালা সবকিছু ধবধবে সাদা চাদরে আবৃত। ধূসর বাদামি চোখ দুটো সেই তুষারের দিকেই স্থির হয়ে আছে। চোখের গভীর চিন্তার ছাপ। মনটাও হাজার মাইল দূরে কোথাও আটকে আছে। ডান হাতে ধরা ঝকঝকে ক্রিস্টাল গ্লাসে রুবিরাঙা ওয়াইন। রুমের নরম আলোয় তরলটা গাঢ় রক্তবর্ণ রূপ নিচ্ছে। ওর থেকে কয়েক হাত দূরত্বে সাদা কুশন কাভারে মোড়ানো একটা আরামদায়ক সোফায় বসে আছে রেভেন। কোলে রাখা ল্যাপটপে একের পর এক ডাটা চেক করে চলেছে। আঙ্গুলগুলো কিবোর্ডের ওপরে দ্রুত গতিতে চলছে। স্ক্রিনে গ্রাফ, ফাইল, নাম্বার একের পর এক শো করছে। কাল ওদের টেন্ডার মিটিং। এর পূর্বেই সমস্ত প্রজেক্ট ফাইল, ডকুমেন্ট, ফিনান্সিয়াল হিসেব